ঘটনা রটনা ঘটনা রটনা আমি ভারতীয় ফুটবল নিয়ে একটু ছোট্ট একটা আলোচনা করব। তো আজ একটু আগেই দেখলাম এক সাংবাদিক, না জানি না ওনার কি ঠিক পরিচয়, ওনাকে আমার বেশি সাংবাদিক কম বাগান বাড়ির যে বিজলিবাবু আছে ওনার পোষা লেঠেল ঠেটেল বেশি মনে হয়, বা ওরকম আর কিছু মনে হয় না, পোষা পেয়াদা বেশি মনে হয়। তো উনি একটা দাবি করলেন, তারপর থেকে দেখলাম বাজারে বেশ একটা হইচই পড়ে গেল কি নাকি যে অভিষেক বলে যে খেলোয়াড়টাকে, তাকে নাকি বাগানবাবু নাকি নেবেন, বিশাল ট্রান্সফার ফি দিয়ে নেবেন। তো সে নিয়ে আবার অন্যান্য মিডিয়া অনেক তর্ক বিতর্ক আলোচনা সভা বসিয়ে দিল সাথে সাথে, যেরকম হয়। তো একটা আলোচনা শুনছিলাম এক প্রখ্যাত এক মিডিয়া চ্যানেলে, এক্সট্রা টাইম। তো আলোচনা শুনে মনে হলো গোটা গল্পে শুধু দুটো চরিত্রই রয়েছে, অভিষেক আর ওই জয়গুপ্ত। কিন্তু আমি জানি না মানে এতটা অশিক্ষা কী করে এই সাংবাদিকতায় থাকতে পারে। জয়গুপ্ত কেন ছাড়তে চাইছে গোয়া, তার প্রধান কারণ হচ্ছে গোয়ার যে কোচ মানলো সে আকাশ সাংওয়ানকে বেশি খেলিয়েছে সাইড ব্যাক রোলে, সেই জন্য জয়গুপ্ত সুযোগ পায়নি। কিন্তু গোটা ব্যাপারটাই মনে হচ্ছে এদের আলোচনা শুনে যে জয়গুপ্ত কোন দিকে যাবে সেই ভিত্তিতে অভিষেক গোয়ায় যাবে কি যাবে না, মানে আকাশ বলে যে কেউ আছে পুরো ব্যাপারটাই হাওয়া করে দিয়েছে। কিন্তু এখানে কিন্তু গোয়ার প্রধান সাইড ব্যাক বা লেফট ব্যাক হচ্ছে আকাশ সাংওয়ান, জয়গুপ্ত নয়। সে জয়গুপ্তকে আপনি 1.5 কোটি ট্রান্সফার ফি দেন বা যতই দেন, গত আইএসএল সিজনে ওদের মুখ্য বা প্রধান লেফট ব্যাক কিন্তু আকাশ সাংওয়ান, জয়গুপ্ত নয়। সুতরাং এই গল্পেতে যদি তৃতীয় চরিত্রটি থাকতো, মানে কে কোন দিকে যাবে তার ভিত্তিতে এদিক ওদিক, তাহলে একটু ভালো লাগতো। যাকে মানে যেতেই পারে, মানে সব এই 19 আর 20। তো একটা সম্ভাবনা তো অবশ্যই আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একটা যে অচলাবস্থা চলছে আইএসএলে, যেটি নিয়ে পূর্বে অনেক আলোচনা করেছি, তার দরুন জয়গুপ্ত ডিলটা আটকে রয়েছে। আমরা শুনেছি যে গোয়া থেকে একজন বলেছেন যে 1.5 কোটি নাকি রফা হয়েছিল ইস্টবেঙ্গলের সাথে। এখন 1.5 কোটি মানে অনেকটাই টাকা, শুধু গোয়ার কাছে নয়, যে এজেন্ট যুক্ত বা তারা আবার যেসব সাংবাদিকদের পোষে। এখন তো এই হয়ে গেছে, ইন্টারভিউ তো দেখি আগে ইন্টারভিউ দিতে লোকের মাইক লাগতো, এখন ইন্টারভিউ দিতে লোকের সাংবাদিক লাগে, একটা সাংবাদিককে ধরে ধরে নিয়ে আসে। মানে এই ট্রেন্ড ভারতে ভালোই চলছে, শুধু খেলাধুলো জগতে নয়, রাজনৈতিক জগতে, সামাজিক জগতে কিছু সাংবাদিক আছে, তাদেরকে ওই টাকা দিয়ে নিয়ে আসে। মানে তারপর সেই তবলার মতন সে ঠেকা দেয় আর ঠেকাটা দেয়, আর যে ইন্টারভিউ দিচ্ছে সে তার মনের কথাটা খুলে বলে। তো এই সম্ভাবনাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যে পুরো যেই ব্যাপারটা অচলাবস্থা রয়েছে, যে 1.5 কোটি টাকা প্রতিশ্রুতি দিয়েছে বা একটা ব্যাপার একটা ফাইনালাইজ হয়েছে, সেই টাকাটা দিচ্ছে না এই মুহূর্তে ইস্টবেঙ্গল, একটু চাপ, এই সম্ভাবনাটা কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না। আর দেখলাম গতকাল ওই বাজাজবাবু একটা ইন্টারভিউ দিয়েছে, ইস্টবেঙ্গল একটা ফ্যান পেজে দিয়েছে, পুরো ইন্টারভিউটা দেখিনি। বাজাজের ইন্টারভিউগুলো মোটামুটি একই ধাঁচের হয়, ও একই কথা সব জায়গায় ওই ইস্টবেঙ্গল ফ্যান পেজগুলোকে ধরে ধরে ইন্টারভিউগুলো দেয়, একই কথা মোটামুটি বলে, কিছু কাজের কথা বলে, কিছু ভুলভাল কথাবার্তা বলে, আর বেশিরভাগ মনে হয় মানে ফালতু কথাবার্তা বলে। তো দেখুন, আপনারা অনেকেই হয়তো এটা প্রত্যাশা করেন যে এফএসডিএল কেন টাকাটা সদ্ব্যবহার করছে না। আপনাদের অনেকের ধারণা আছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের
মাথায় বা বিভিন্ন পদে যারা রয়েছে তারা অপদার্থ, অকর্মণ্য। অস্বীকার করছি না, তারা সত্যিই সেরকম। কিন্তু ঘটনা হচ্ছে, আপনারা যদি দেখেন যবে থেকে ফেডারেশন নাক্ষত দিল, এক প্রকার দাসত্ব গ্রহণ করলো, তবে থেকে কিন্তু চালকের আসনে এফএসডিএল। চালকের আসন কিন্তু ফেডারেশন নয়। সুতরাং সেই ফুটবল ফেডারেশনে প্রফুল্ল প্যাটেল থাকুক কি এই মুহূর্তে যিনি আছেন কল্যাণবাবু, তারা কিন্তু কেউই চালকের আসনে ছিল না বা নেই। চালকের আসনে কে আছে? এফএসডিএল। বিগত 10 বছর ধরে আপনার দেশের ফুটবল এগোয়নি, আন্তর্জাতিক মানে এগোয়নি। আপনি নিজের সাথে নিজের তুলনা করবেন, এটা কম্পিটিটিভ এক্সাম। আপনি কতগুলো অঙ্ক পারলেন, কতগুলো ফিজিক্স অ্যান্সার দিলেন, বড় ব্যাপার নয়। আপনার সাথে যারা পরীক্ষাটা দিচ্ছে তারা কতটা কী করলো সেটা বড় ব্যাপার। এটা কম্পিটিটিভ এক্সাম। আপনি এখানে এমন নয় যে আপনি একা মাধ্যমিকে স্টার নিয়ে পাড়ায় মিষ্টি বিতরণ করলেন। আপনার থেকে যদি আশপাশের লোক বেশি স্টার পায় বা বেশি নাম্বার পায়, আপনি মিষ্টিটা নিজে মুখে করে বসে থাকবেন, মানে কোথাও চান্স পাবেন না। তো তেমনই আন্তর্জাতিক ফুটবলে আপনাকে ভালো করতে হলে আপনার গতকালের সাথেই শুধু উন্নতি করলে হবে না। আপনার গতকালের অবস্থানের সাথে আপনার কিন্তু আপনার আশপাশে যারা দেশ রয়েছে তাদের সাপেক্ষেও আপনাকে কিন্তু উন্নতিটা ঘটাতে হবে। আপনি নিজের সাথে নিজে লড়ছেন, মানে অনেকে বলে না আমার প্রতিপক্ষ শুধু আমি নিজেই। ঠিক আছে, শোনায় ভালো, কিছু ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু অন্তত ফুটবলের ক্ষেত্রে ব্যাপারটা প্রযোজ্য নয়। আপনি অবশ্যই আপনার প্রতিপক্ষ অবশ্যই, কিন্তু আপনাকে আপনার আশপাশের প্রতিপক্ষদের ভুলে গেলে চলবে না। এটা ফুটবল খেলা, 11 জনের খেলা, আর গোটা বিশ্ব খেলছে। এটা না এই নয় যে মুষ্টিমেয় কিছু দেশ খেলছে। তো যাক গিয়ে যে ব্যাপারে আলোচনা করছিলাম, যে বিগত প্রায় 15 বছর, মানে 10 বছর তো আইএসএল চলছে, কিন্তু 15 বছর ধরে কিন্তু দাসত্ব করছে ফুটবল ফেডারেশন, ভারতীয় ফুটবল ফেডারেশন, এবং চালকের আসনে কিন্তু এফএসডিএল। প্রথমে তাদের যাই নাম থাকুক, আইএমজি, রিলায়েন্স, কিন্তু এই একটা বেসরকারি সংস্থা। সুতরাং 15 বছর ধরে যদি ভারতীয় ফুটবলে একটা রেগ্রেশন হয়, একটা পিছিয়ে যায়, তার মূল দায় কিন্তু তাদের। আপনি ফেডারেশন তো নিজেদের বেছে দিয়েছে, ওখানে তো ফেডারেশন প্রথমেই মানে নিজেকে লাশ ঘরে শুয়ে ফেলেছে নিজেকে। এবার যাদের হাতে দায়িত্বটা দিল তাদের প্রচুর অর্থ। আবার দেখছি সে গতকালে আলোচনায় বাজাজ আবার ক্রিকেটের সাথে তুলনা করছে, ক্রিকেটের সাথে আইপিএলের সাথে আইএসএলের তুলনা করছে। একদমই তুলনা করা যায় না, দুটো একদমই আলাদা। বাজাজ যদি মনে করে যে ক্রিকেটের মডেল ফুটবলে রাখবে, তো ওই বাজাজকে আপনি বসালেও একই অবস্থাই হবে। ইনফ্যাক্ট আপনি এই মুহূর্তে যাকে বসাবেন একই অবস্থা হবে, যদি না, যেটা আমি আমার বিগত বেশ কিছু অডিওতে বলেছি, যে একটা সামগ্রিক একটা পরিবর্তন হয়, এবং কীভাবে হবে সেগুলো আমি আলোচনা করেছি। তো মূল বিষয়টা হলো যে প্রাইভেট সংস্থা এত ধনী, এত টাকা তারা ইনভেস্ট করেছে, তো তবুও মানে আমাদের ভারতীয় ফুটবল যে এগোয়নি, তার একটা অন্যতম কারণ হলো, মূল কারণ হলো এই সংস্থাগুলো, যেটা মাদার কনসার্ন, তারা কিন্তু বিশাল ধনী সংস্থা হিসেবে বিশ্বে তারা অন্যতম ধনী সংস্থা। কিন্তু এত ধন থাকা সত্ত্বেও তারা কোনো কিছুই কিন্তু স্ক্র্যাচ থেকে কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে পারে না। আপনি বলুন না, এই সংস্থা এ তো বিশ্বের অন্যতম ধনী সংস্থা, তাই তো? এবং এই সংস্থাই ভারতের জিডিপিটাকে অনেকটা টেনে তুলে ধরেছে একাই। ভারতের সাধারণ মানুষ যেমন থাকুক, এই সংস্থাই টেনে তুলেছে। তো এই সংস্থা কোন সামান্য একটা প্রোডাক্ট তৈরি করেছে? ওই বিস্কুট চানাচুর ছাড়া, বিস্কুট চানাচুর সর্ষে তেল ছাড়া কোন প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনি চায়না থেকে না এনে এই সংস্থার প্রোডাক্ট ব্যবহার করবেন, বা সেই প্রোডাক্টটা আপনি চায়নাতে বিক্রি করবেন, কি ইউরোপে বিক্রি করবেন, কি অন্য কোনো দেশে বিক্রি করবেন, কোরিয়াতে, জাপানে, পাবেন না। তার কারণ এদের চিরকালই এদের
মননে ছিল কী করে অর্থ রোজগার করব, সস্তায় চটজলদি কী করে অর্থ রোজগার করব। সেই জন্য আপনারা দেখছেন কলকাতা ফুটবল লিগের যারা সম্প্রচারণের দায়িত্ব নিয়েছে ওই 500 টাকা করে নিচ্ছে, বা গোটা বছরের জন্য 700 টাকা। কি করে কত বেশি সাবস্ক্রাইবার নেওয়া যায় এবং কি করে 2025-এর জুন জুলাই মাসেই ম্যাক্সিমাম পসিবল টাকা মার্কেট থেকে তোলা যায়, ফুটবলটার একটা সম্প্রসারণ করবে, জনপ্রিয়তা বাড়াবে, একটা যে বেসটাকে তৈরি করবে। আপনারা যেটা দেখছেন গত 2 মাস ধরে জগন্নাথ ধাম দীঘাকে যেভাবে তৈরি করা হয়েছে একদম শূন্য থেকে, ছিল না কিন্তু, এই যে একটা প্রোডাক্ট, এটা কিন্তু একটা বিশাল একটা প্রোডাক্ট 2 মাস ধরে তৈরি হয়েছে। তার কাজ আরও আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা অ্যাক্টিভলি এটা দেখছি, মার্কেটিংটা হচ্ছে, ট্যুরিজম থেকে শুরু করে একটা গোটা একটা ইকোসিস্টেম। আগামীকাল রথ আছে, আপনারা দেখতে পাবেন। তো এটা যে একটা তৈরি করা হয়েছে, তো এরকম তৈরিটা এদের যারা মাদার কনসার্ন এরা করে। আমি কর্মসূত্রে কোরিয়াতে থেকেছি, সাউথ কোরিয়াতে প্রচুর ছোট ছোট কোম্পানি আছে, তারা অনেক প্রোডাক্ট তৈরি করে, বিভিন্ন ক্ষেত্রে তৈরি করে। আপনার গাড়ি থেকে শুরু করে, গাড়ি বাড়ি আসবাব থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি করে তারা। আপনি যে আসবাবগুলো ব্যবহার করেন সেগুলো বাইরে থেকে নিয়ে আসা হয়, যেগুলো মডিউলার আসবাব, সব চায়না থেকে আসে বা অন্যান্য দেশ থেকে আসে। তো চায়না, তাইওয়ান, কোরিয়া, সেখানে প্রচুর ছোট ছোট কোম্পানি অনেক কাজ করে, কিন্তু আমাদের দেশে এত বিশাল ধনী, তাদের এত ধন তার ধারে কাছেও নয়। কোরিয়ার, তাইওয়ান, জাপানের অনেক কোম্পানি, অনেক কম অর্থ তাদের কাছে, কিন্তু তাদের ওই ভাবনাটা রয়েছে, ওই দর্শনটা রয়েছে। তো এদের কাছে তো সেইটা নেই। তো যে মাদার কনসার্নের কাছে সেই দর্শনটা নেই যে একটা কিছু শূন্য থেকে তৈরি করব। আপনি কি করে প্রত্যাশা করছেন যে তাদের তৈরি একটা ছোট সংস্থা তারা ভারতীয় ফুটবলকে তৈরি করবে? কেন ভারতীয় ফুটবলকে তৈরি করতে গেলে আপনাকে তো বিশ্বের সাথে লড়তে হবে। এটা তো ক্রিকেট নয় যে মুষ্টিমেয় কয়েকটা দেশ খেলে, রানির দেশ কয়েকটা খেলে কমনওয়েলথে, তা তো নয়। সারা বিশ্বের সাথে আপনাকে লড়তে হবে। সেই লড়তে গেলে আপনার তো প্রথমে একটা সদিচ্ছা থাকা দরকার, সততা, দক্ষতা, ইচ্ছে, কোনোটাই এদের কাছে নেই। কী করে চটজলদি কিছু টাকা কামাবো, কী করে 2টো সাবস্ক্রাইবারকে বিক্রি করব, এই হলো এদের ব্যাপার। কী করে কিছু ফ্র্যাঞ্চাইজি ফি তুলব, এমন একটা মডেল বানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি মডেল, যাতে লোকসান নেই আইএসএলে, পারপেচুয়াল। তো এই দেখা যাক কী হয়, কী করলে উন্নতি হবে। বলেছি, আর ভাট শুনলেও যে কিছু হবে না, সময় নষ্ট হবে, সেটাও জেনে রাখুন। সকালে ভালো থাকবেন।